বন্ধু এবং আমার দলকে। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারের অন্যতম কার্যকর পন্থা বা উপায়। প্রথমে আমি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কিছু বলি। শিক্ষা মানুষের মনুষ্যত্ব বিকাশে সহায়তা করে। আমরা সবাই জানি আমরা শিক্ষার প্রযুক্তির কল্যাণে কিন্তু তালপাতার লেখা থেকে বেরিয়ে আমরা বই পুস্তক হাতে ধরতে পারছি। এটি কি প্রযুক্তির বাইরে? মাননীয় মডারেটর আপনি বলেন, এটি কি প্রযুক্তির বাইরে? প্রযুক্তি ব্যবহার করে তারা কিভাবে প্রযুক্তির বিপক্ষে কথা বলছে আমার বুঝে আসে না। তারা কিন্তু নিজেরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করে। এই যে সামনে দেখতে পাচ্ছি স্মার্টফোন, এটি কিন্তু প্রযুক্তির ছোঁয়ার ফলেই সম্ভব হয়েছে। তিনি কিভাবে প্রযুক্তির বাইরে শুধু নিজের আধুনিকতার ছোঁয়ায় জীবনে লাগাতে চান? শিক্ষার্থীদেরকে কি বঞ্চিত রাখতে চান? আমার প্রশ্ন রয়ে গেল। তিনি আমার দলের প্রথম বক্তা বলেছেন যে হচ্ছে উনি বলেছেন মাধ্যম। আমরা আপনার সাথে একমত। আমরা বলেছি এটি একটি মাধ্যম, একমাত্র উপায় আমরা কখনোই বলিনি। আপনি বলেছেন যে আইসিটি ট্রেনিং দেওয়া হয় একজন শিক্ষককে। একজন মাইকেল ফ্যারাডে যদি পুরো বিশ্বকে আলোকিত করতে পারে, তাহলে আপনি একজন আইসিটি টিচার হয়ে কেন স্কুলকে আলোকিত করতে পারবেন না? তারপরে আপনাদের আরেকটি প্রশ্ন ছিল, মার্ক জাকারবার্গ বলেছেন যে হচ্ছে ফেসবুক আমাদেরকে বোকা বানিয়ে গেছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, প্রাথমিক শিক্ষার কতজন বাচ্চা ফেসবুক চালায়? আপনি একটু জরিপ করবেন, ঠিক আছে? আর হচ্ছে যদি তারা ফেসবুক চালায়, তাহলে এই ব্যর্থতা তো আপনার। অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে আপনি তাদেরকে প্রযুক্তির সঠিক ব্যবহারটা জানাতে পারেন। আমি আসি আমার মূল আলোচনায়। আমাদের পাঠদানের বিষয় হবে প্রযুক্তির ব্যবহার ক্লাসে, ঠিক আছে? আমরা মনে করেন যে কোন একটা ছোট ভিডিও ক্লিপ বা অডিওর মাধ্যমে যদি বাচ্চাদেরকে বোঝাতে সমর্থ হই, তার বাস্তব রূপটা কেমন, তারা সেটি সহজে গ্রহণ করবে এবং তাদের গ্রহণের অর্জনের সামর্থ্যটা অনেক বেশি বেড়ে যাবে। আমাদের অনেক সময় ক্লাসে গিয়ে ছক করা, এটা করা, ওটা করা, আঁকা আঁকি, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো পুরো টাইম লসিং প্রজেক্ট। এই সময় সাপেক্ষ ব্যাপারে আমরা কেন যাব? আমরা উন্নতির ছোঁয়া লাগিয়েছি সব আমাদের দৈনন্দিন জীবনে, তাহলে আমাদের শিক্ষার্থীদেরকে কেন আমরা পিছিয়ে রাখবো? আমার প্রশ্ন রয়ে গেল বিপক্ষ দলের কাছে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন আমরা শিক্ষককে ইগনোর করছি না, আমরা শিক্ষক লবণ বলেছেন আপনি একজন দক্ষ শিক্ষককে। আমরা অবশ্যই শিক্ষককে রেসপেক্ট করেই বলছি। আমরা বলছি না যে প্রযুক্তি একমাত্র উপায়। আপনারা একটু ভালোভাবে দেখেন, বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারের অন্যতম কার্যকর পন্থা। আমরা বলিনি একমাত্র, আপনাদের বোঝার ভুল। আপনারা যদি ভুল বোঝেন তাহলে আমরা দুঃখিত, আমরা আর আপনাদেরকে বোঝাতে সক্ষম হব না। আপনি বলছেন পিছিয়ে আছি, উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারছি না আপনাদের মতো শিক্ষকদের জন্য, যারা প্রযুক্তিকে অ্যালার্জি ভাবে, যারা প্রযুক্তিকে চলে আসলে আমরা অ্যালার্জিতে আক্রান্ত হব। তারপরে আপনি বলতে চাচ্ছেন যে অভিভাবকদেরকে আমরা বোঝাতে পারি, সেই ব্যর্থতা তো আপনাদের ঘাড়েই আমি চাপাবো। কারণ শিক্ষক হিসেবে আপনারা বাড়ি বাড়ি যান না, অভিভাবকের সাথে কথা বলেন না, বিধায় তাদের প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আপনারা বোঝাতে সক্ষম হননি। অবশেষে আমি বলতে চাই, তাই আসুন সকল ধরনের গোড়ামি বাদ দিয়ে আমরা বলি বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারের অন্যতম কার্যকর পন্থা বা উপায়। শেষ করছি। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বিপক্ষ দলের দলনেতা জাহিদ ইসলাম, সহকারী শিক্ষক। ধন্যবাদ সবাইকে। প্রযুক্তি মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। প্রযুক্তি মানুষকে বানাচ্ছে যান্ত্রিক। প্রযুক্তির যেমন কিছু উপকারী দিক রয়েছে, ঠিক তেমনই প্রযুক্তির কিছু অপকারী দিকও রয়েছে। চলুন ঝগড়া না করে পরিসংখ্যানের দিকে যাই। পরিসংখ্যান বলছে একজন শিক্ষার্থী তার ৭৩% শিখন শেখানো দক্ষতা অর্জিত হয় অনুশীলনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে নয়। কথায় আছে শিক্ষক হলো সর্বোৎকৃষ্ট পন্থা। একজন শিক্ষক তার দক্ষতা, তার গুণাবলী, তার বাচনভঙ্গি, তার অঙ্গভঙ্গি, তার বন্ধুসুলভ আচরণের মাধ্যমে এই ৭৩% শিখন শেখানোর যোগ্যতা শুধুমাত্র ক্লাসরুমেই তার শিক্ষার্থীকে এসব আয়ত্তে করে নিয়ে আসতে পারে, কোনো রকম প্রযুক্তির সাহায্য ছাড়াই। আরো প্রযুক্তির সাহায্য ছাড়াই একজন শিশু যখন বিদ্যালয়ে আসে, সে প্রায় ২৫০০ শব্দ বিদ্যালয়ে আসার পূর্বেই শিখে আসে, প্রযুক্তির কোনো রকম সাহায্য ছাড়াই। এবার আসি, বিবিসি রিপোর্ট অনুযায়ী 60% শিক্ষার্থীরা আজকে আমাদের বাংলা রিডিং করতে পারে না। আপনারা কি মনে করেন না যে এই বাংলা রিডিং করতে না পারার পিছনে একটি কারণ মোবাইল ফোন হতে পারে? আজকে আপনার বাচ্চারা মোবাইল ফোন না দিলে খেতে চায় না, মোবাইল ফোন না দিলে তারা পড়তে বসতে চায় না। চলুন আপনাদেরকে একটি গল্প শোনাই।
একজন শহরের শিক্ষার্থী সে গ্রামে গিয়েছে, গ্রামে গিয়ে সে পেঁপে গাছ দেখে বলছে বাহ ডাবটা তো খুব সুন্দর, কারণ সে প্রযুক্তির মাধ্যমে ডাব দেখেছে, সে পেঁপে গাছের পেঁপে দেখে। চলুন এবার আপনাদেরকে ক্লাসরুমে নিয়ে আসি। আপনি প্রযুক্তির মাধ্যমে একটা বাচ্চাকে বা একটা শিশুকে দেখালেন, ওই যে দেখো কাঁঠাল দেখতে গোলাকার, খাঁজকাটা আছে, সবুজ রং। আর ঠিক একই রকম ভাবে আপনি আরেকটি বাচ্চাকে ক্লাসরুমে কাঁঠাল নিয়ে আসে দেখালেন, এই যে দেখো কাঁঠাল গোলাকার, খাঁজকাটা, তুমি নেড়ে দেখতে পারো। বাস্তব উপকরণের ব্যবহার সবচেয়ে ফলপ্রসূ, যেটা রেজাল্ট পাই আমরা বাস্তব উপকরণের ব্যবহার। সম্মানিত সুধী, রবীন্দ্রনাথ, কাজী নজরুল কিংবা বঙ্কিমবাবু তাদের গল্প, প্রবন্ধ কিংবা উপন্যাস লেখার জন্য কিন্তু প্রযুক্তির কাছে নয়, প্রকৃতির কাছে গিয়েছে। চলুন বিতর্কের খাতিরে আমরা ক্লাস 3 বা 4 এর একটি বাচ্চাকে মোবাইল ফোন দিয়ে দেখি মোবাইল ফোন দিয়ে দেখলাম। আচ্ছা, আপনাদের কি মনে হয় না ক্লাস 3 বা 4 এর সেই বাচ্চাটাকে মোবাইল ফোন দিলে সে গেমস বা কার্টুন এগুলো করবে, নাকি সে সার্চ দিয়ে লিখবে যে কিভাবে আমি ক খ শিখতে পারি? আপনাদের কি মনে হয়? যেটা আমাদের করোনাকালীন সময়ে হয়েছে, প্রায় 1.5 বছর পাঠদান বন্ধ ছিল, বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ায় পড়াশোনা তো দূরের কথা, তারা আসক্তি হয়ে গিয়েছে গেমসে, আসক্তি হয়ে গিয়েছে কার্টুনে। এবার আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করতে চাই, প্রযুক্তি নির্ভর এই দুনিয়ায় শেষ কবে লাইব্রেরিতে গিয়েছিলেন? শেষ কবে লাইব্রেরিতে গিয়ে কিছু বই পড়েছিলেন? আজকে সকালের পত্রিকাটা কি পড়েছিলেন? অথচ সকালে ঘুম থেকে উঠে মুখ বই বা ফেসবুক দেখতে কিন্তু ভুলেননি। এবারে আসি, প্রযুক্তি নির্ভর এই দুনিয়ায় বাচ্চাদের নৈতিকতা ও মূল্যবোধ জ্ঞান দিবেন কিভাবে? কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি করণীয়, কোনটি করণীয় নয়, এই শিক্ষা আপনি প্রযুক্তির মাধ্যমে দিবেন নাকি বাস্তব তাকে শিখিয়ে দেবেন? সর্বশেষ বলতে চাই, প্রযুক্তি নির্ভরতায় আমাদের বুদ্ধিমত্তাকে প্রযুক্তি নির্ভরতায় মানুষকে বুদ্ধিমত্তাহীন করে তুলছে। আমাদের চিন্তা ভাবনার যে ডানা মেলে আমরা আকাশের দিকে উঠবো, সে ডানায় কেটে দিচ্ছে প্রযুক্তি।